হ্যালো, আজকেই আমার শেষ দিন এই হোটেলে, এই রুমে। কালকে এই সময় আমি এয়ারপোর্টের দিকে অথবা এয়ারপোর্টে ঢুকে গেছি হয়তো। 3টেতে আমার ফ্লাইট। আমার শহর, আমার কলকাতায়, আমার বন্ধু বান্ধব, আমার ছাত্রছাত্রী, আমার ইনস্টিটিউট, আমার কর্মস্থল নিমেষে আবার কালকে 6টা 6:30টার পর ফিরে পাবো। আজকে এখানে শুধুমাত্র এই কথাটা বলতেই এই ভিডিও করছি না। সময় মানুষকে অনেক কিছু শেখাতে শেখাতে যায়। সময়ই আমাদের শিক্ষক। এটা আমার বন্ধু বান্ধব, আমার ছাত্রছাত্রী, আমার ভিডিও যারা দেখেন তাদের প্রত্যেককেই বলতে চাই। আমি জানি তারাও জানেন, তবুও নিজের এই যে সময়, তার যে 1 মিনিট কিছু একটা প্রবলেম হয়েছে, না, ইটস গোয়িং অন। ভেবেছিলাম ওই রেকর্ডিংটা, হঠাৎ মনে হয়েছিল যে রেকর্ডিংটা অফ হয়ে গেল মনে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, সময় আমাদের অনেক কিছু শেখাতে শেখাতে যায়। তা আজকের বিষয় সময়ই শিক্ষক। কীরকম? আমাকে জীবন অনেক কিছু শিখিয়েছে জানেন। এই যে আজকের পর কাল থেকে আমার জীবনটা একদম চেঞ্জ হয়ে যাবে। আরেকটা নতুন পথে আমি হাঁটতে শুরু করব। এই জীবনে মানুষ হয়তো জন্মের পর থেকেই একা, তাকে একাই ছুটতে হয়। বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই থাকে, কিন্তু ছোটাটা তার একা, তার লক্ষ্যে পৌঁছানোটা তার একা। কখনো কখনো হয়তো তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো হাত এগিয়ে আসে, কেউ একটু ঠেলে দেয়, কিন্তু নিজেকে ছুটতে হয়, নিজেকেই ছুটতে হয়। তা যাই হোক, কিন্তু বাস্তবিকভাবে জীবনে তবুও এই শরীর, এই মন, এই চোখ, এই সব কিছু দিয়ে আমরা উপলব্ধি করি এই আমার বাবা আছেন, এই আমার মা আছেন পাশে, এই ভাই আছেন, এই আমার ঘরে আমার স্ত্রী আছেন, আমার বোন আছেন, আমার মা আছেন, অথবা আমার ছেলে আছেন। যে সময় যে জীবন যে ধারায় নিয়ে যায় কি আর। তা আমি আমার জীবনে পুত্র হিসাবে কিছুদিন আমার বাবা ছিলেন। 10 বছর বয়সে উনি চলে গেলেন, মারা গেলেন। তখন কিছু অভিজ্ঞতা বলবো। আমার কৈশোর থেকে যৌবন আমার মা পাশে ছিলেন। আমি তখন পুত্র হিসাবে তার সাথে ছিলাম। তিনিও চলে গেলেন 1994 4 মার্চ চলে গেলেন। সেদিন আমার আচমকা রিয়ালাইজ হয়েছিল হসপিটালে দাঁড়িয়ে যে আমি অনাথ হয়ে গেলাম। সত্যি বলছি। দূরে দেখতে পাচ্ছি ভাই বোন বৌদি পরিবারের অনেকেই ঘোরাফেরা করছে হসপিটাল করিডরে, সবাই খবরটা পেয়েছে। আমি গিয়ে প্রথমে জানতে পেরেছি বিকেলবেলা যে মা নেই। তা নিচে এসে যখন খবরটা দিলাম, আমার ছোট ভাই তারপরেই দৌড়ে দেখতে গেল। সবাই বুঝে পাচ্ছে না কীভাবে বিষয়টাকে রিসিভ করবে। আর আমি সবাইকে দেখতে দেখতে যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে ওই মুহূর্তে আই ফিল যে আমার মাথার উপর থেকে একটা হুশ করে যেন ছাতা, বিশাল একটা ছাতা উড়ে গেল এবং আমি সম্পূর্ণ অনাথ হয়ে গেলাম। ইয়েস।
তারপর ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মা ঠিকই করে গিয়েছিলেন আমাদের বিবাহ। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক বিয়ের আগে থাকতেই ছিল। 8 বছর চুটিয়ে প্রেম করেছি আমার বন্ধুর ভাগ্নি। সেটাও জেনেছি প্রেম করে ফেলবার পর। সে নিয়েও এক মজার গল্প আছে, মানে অসাধারণ, মানে ফিল্মের মতো। তা যাই হোক, সেই বন্ধু যদি এই ভিডিও দেখে, ও হাসছে। হ্যাঁ, তা আমার বন্ধু বান্ধবরা সবাই জানে এসব কথা। তা 1994 সালে 12ই ডিসেম্বর আমাদের বিবাহ হলো। মাই এই ডেটটা মোটামুটিভাবে এই সময়টা ঠিক করে গিয়েছিলেন। ডেট ফাইনালাইজড পরিবারের লোকেরা পরে করে। শুরু হলো একা থেকে আরেকটু বেশি করে দোকা হয়ে যাওয়ার জীবন। দুজনে পাশাপাশি থাকা চলছিল, দারুণ চলছিল। 2 থেকে 3 হলাম আমরা। আমাদের পুত্র হলো, নাম দেওয়া হলো সন্দীপ্ত। আমার স্ত্রী দিয়েছিলেন সুদীপ্তর ছেলে সন্দীপ্ত। সন্দীপ শোনা যায়, সন্দীপ্তটা খুব আনকমন, আমার স্ত্রী দিয়েছিলেন। হ্যাঁ, আমি দেখেছি যারা কুরিয়ারের লোক অথবা এইসব যে অ্যামাজন এরা দিতে আসলে ওই লেখাটা এমন করে দেখেই বাঙালি বা মানুষের একটা স্বভাব আছে, সন্দীপ্ত দেখে বলে সুদীপ্ত বাবু আছেন, ওনার পার্সেল। আমি বললাম পয়সা কি আগে থাকতে দেওয়া? তা বলল যে হ্যাঁ আগে থাকতে দেওয়া। আগে থাকতে দেওয়া হলে ওটা আমার ছেলের, ওটা সন্দীপ্ত, নট সুদীপ্ত। ক্যাশ অন ডেলিভারি যদি হয় ওটা আমার, অনলাইনে টাকা দেব না। হ্যাঁ, তা যাই হোক, তা সেই রকম কি যাক, আমার ছেলে সন্দীপ্ত, সেও বড় হয়ে গেছে। কিন্তু তাকে কিছুটা একা করে দিয়ে আর আমাকেও কিছুটা একা করে দিয়ে আমার স্ত্রী জীবনের সাথে এক বিশেষ রোগের সাথে যুদ্ধ করতে করতে 6 মাসের মধ্যে চলে গেলেন। সালটা ছিল 2014, 9ই মে। এটা 2024, 10 বছর হয়ে গেল। এই 10 বছরে আমি আর আমার ছেলে আমাদের সংসারটা টানতাম। আমি এই সংসারে কিছু দেখি না। মা বেঁচে থাকতে, বৌদিদের সাথে থাকতে, স্ত্রী আসার পর এরাই সংসার সামলেছেন। জল ভরা, জল তোলা, বাজার করা, রান্নাবান্নার লোক, তাদের বিভিন্ন বলা কাজের লোককে ইনস্ট্রাকশন দেওয়া। আমি কোনো দিন এসব কিছু বুঝতামও না, করিও নি। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর আমার সন্তান, আমার ছেলে সেই সব কিছু দেখত। রোজ নিয়ম করে পাম্প ছাড়া জল তোলা, রান্নার লোককে বলে দেওয়া কী কী রান্না হবে, ইফ নেসেসারি রোজ ঘর মোছেন যিনি, তাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার সেটাও সেই দিত। আমি কিছু করিনি। তা কাল থেকে আমার চেঞ্জ হয়ে যাবে সব কিছু। আমি আমার ওই বাড়িটাতে, আমার ফ্ল্যাটটাতে, এখন আমাদের তো ভাগাভাগি হয়ে যা হয়, মা চলে যাওয়ার পর যে যারটা বুঝে নিয়েছে, 3 তলা বাড়ি, বিশাল বড় বাড়ি। সেই বাড়ির এক একটা ফ্ল্যাট হিসাবে ভাগ করা, সেই এক একটা ফ্ল্যাটে এক একজন ঢুকে পড়েছে। তা আমি 3 তলার একটা 2টো ফ্ল্যাট, তার একটাতে আমি থাকি, আরেকটাতে আমার মেজ বৌদিরা থাকেন। তাই যাই হোক, সেই ফ্ল্যাটে কাল থেকে আমি সম্পূর্ণ একা। এখন রোজ নিয়ম করে আমার জল স্নানের জন্য আমাকেই তুলতে হবে, আমার খাবার জল আমাকেই ভরতে হবে, প্রয়োজনে জিওলিন দিতে হবে,
সব কিছু নিজেকে করতে হবে। আমি কোনোদিন একা রাত্রিবেলায় শুইনি, অভ্যাস নেই, ঘুম আসে না, কিন্তু আমি জানি আমাকে চেষ্টা করতে হবে। এবং মানুষ সব পারে, জানি মানুষ সব পারে। জীবন আমাকে এগুলো শেখাতে শেখাতে এসছে যে মানুষ ফ্র্যাকশন অফ সেকেন্ডে নিজেকে অবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি করে নেয়। আসবো জীবন এক বড় শিক্ষক, বুঝলেন, সে সব শিখিয়ে নেয়। আমার ছোটবেলায় যখন বাবা মারা গেলেন, আমার একটা বড় শিক্ষা, সেই সময় বুঝিনি। আজ যত বড় হয়েছে, আস্তে 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 যত বয়স বেড়েছে, তত আমি বুঝেছি কয়েকটা জিনিস, কয়েকটা ঘটনা দেখবেন আপনাদের জীবনেও আছে। বিশেষ বিশেষ কিছু ঘটনা, ইনসিডেন্টাল ফ্যাক্টর আপনার মনে বারবার ফিরে আসে, আর সেগুলো জীবনে কখনো কখনো লেসন হয়ে যায়। হ্যাঁ, তার সেরকম আমার একটা লেসন। বাবা মারা যাওয়ার পর ন্যাড়া হয়েছি সেই দিনকেই, নতুন মানে কাছা ছেড়ে নতুন জামা কাপড় পরানো হয়েছে। তখন তো 15 দিন ধরে এসব চলতো, ফলমূল খেতে হতো, আর সপ্তাহে একদিন মনে হয় ওই সেদ্ধ ভাত। তা যাই হোক, সেদিনকে ভাতও খেয়েছি বেশ তৃপ্তি করে। খুবই ছোট আমার বয়স তখন, আমার বাবা মারা গেছেন 75-এ, আর আমি জন্মেছি 65 সালে। হিসেব করে নিন, 10 বছর। আজকের ছেলে মেয়েরা 10 বছরে অনেক বেশি চালাক চতুর। ওই সময় আমরা অত চালাক চতুর ছিল না, আমাদের বোধও অত ক্লিয়ার ছিল না। তো যাই হোক, তা আমি ওই নতুন জামা কাপড় পরে, রোগা প্যাংলা একটা ছেলে, সে নিজে ওই আমাদের কোয়ার্টারের সামনে সাইডে এক ফালি জমি আছে, আর সামনে বড় মাঠ। তা কোয়ার্টারের পাশের ওই ফালি জমিটাতে, মাঠের পাশে এক টুকরো যে ফালি জমি, দুটো কোয়ার্টারের মধ্যেখানে, সেই জমিতে আমি নিজেই একটা ওই গুলি খেলে যে কোর্ট, সেই কোর্ট আছে, তাতে আমি গুলি খেলতাম ছোটোবেলায়, হ্যাঁ, বন্ধুবান্ধবের সাথে। সেই গুলি নিয়ে নিজেই খেলছি দুপুরবেলা, রোদ। হঠাৎ একটা লাল গরু, বেশ বড় সড়ো চেহারা, তার এরকম বড় বড় শিং মাথায়, সে এসে আমাকে ঠেলে, আমার পেটের মধ্যে দুটো শিং ঠেকিয়ে একেবারে কোর্টের পাশে ওই কোয়ার্টারের ওয়ালে ঠেসে দাঁড় করি, একেবারে ঠেসে। আমি প্রথমবার একটু ভয় পেয়ে গিয়ে ওকে ঠেলতে গেলাম, দেখলাম ও জোর করে, আরও জোরে, মানে বেশি জোর দিল না, কিন্তু বুঝিয়ে দিল তুমি বেশি নড়াচড়া করলে কিন্তু আমি ফুঁড়ে দেবো পেট। আমাকে ঠেলে ধরে রেখে দিল। আমি বুঝলাম এই রে, বেশি নড়াচড়া করলে তো বিপদ। আরও একবার হালকা চেষ্টা করতেই দেখলাম ও আবার জোর ধরে আমাকে ঠেলে দাঁড় করে রেখেছে। দাঁড়িয়ে থাক, যেন এটাই বলছে। আমি কী করবো, হাঁপুস নয়নে কাঁদছি, কিন্তু এত ভয় পেয়েছি গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আই ক্যান ফিল, ওই বাচ্চাটাকে আমি এখনও মাঝে মধ্যে ফিল করতে পারি, যে বাচ্চাটা চিল্লাতে পারছে না, গলা বন্ধ হয়ে গেছে। সে যে চিল্লে বলবে, মাকে ডাকবে, হ্যাঁ, দিদিকে ডাকবে, কাউকে ডাকতে পারছে না, গলাটা ভয় একদম আটকে গেছে। সে হাঁপুস নয়নে কেঁদে চলছে, কিন্তু সে রিয়েলাইজ করেছে বেশি নড়াচড়া এই বিপদে করো না বাবা, স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি জানি না। আমি এক সময় দেখলাম গরুটা আস্তে করে তার মাথাটা সরিয়ে নিল, আমার দিকে এক ফোঁটাও আর দেখলো না, যেন কিছুই হয়নি। সে ভুলে গেছে যে আমি পাশে রয়েছি। সে মুখ ঘুরিয়ে হাঁটতে 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 চলে গেল। এবং বিশ্বাস করুন, সেই ছোট ছেলেটা সব ভুলে গিয়ে ফ্র্যাকশন অফ সেকেন্ডে চোখের জল মুছে আবার গুলি খেলতে শুরু করে দিল। সে যে দৌড়ে বাড়ি পালিয়ে যাবে, পালালো না, আবার খেলতে শুরু করে দিল। যত বড় হয়েছি, আমার যেন বারবার মনে হয়েছে সেই দিনকে ওই গরুটা এসে আমাকে শিক্ষা দিয়েছিল, বিপদে যখন পড়বে, যখন জীবনে মনে হবে কোনো পরিস্থিতি, কোনো সময় খুব খারাপ, বেশি হইচই করো না, বেশি ছটফট করো না। যে অবস্থায় যেখানে আছো সেইখানে সেই অবস্থায় দাঁড়িয়ে থাকো। বিপদ, কালো মেঘ জীবনে
সে ঠিক সময় কেটে যাবে, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। তুমি ওই সময় কোনো নড়াচড়া করো না। আমার জীবনে আমি বহু খারাপ সমস্যার সময় ফেস করেছি। ওই গরুটা যেন এসে আমাকে বলেছে, নড়ো না, চুপ করে দাঁড়িয়ে থাকো। এটা আমি জীবন থেকে শিখেছি। আরও একটা কথা আমার ইদানিং খুব মনে পড়ে, বুঝলেন? জীবনের এরকম অনেক টুকরো টুকরো ঘটনা আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। জীবন অনেক কিছু শেখায়, বিষয় আজকে এটাই। রিসিভ ইট, গ্রহণ করে নিন। ইটস আ গেম। এই যে কাল থেকে আমি পুরো একা থাকবো, আই অ্যাকসেপ্ট ইট অ্যাজ আ চ্যালেঞ্জ। আমি তো দুঃখ করতে পারি না, আফসোস করতে পারি না। আমার ছেলে তার একটা নতুন দুনিয়া গড়বে, সে আমাকে তো তাকে এগিয়ে দিতে হবে। আমি করেছি, আমি এসছি, সব ব্যবস্থা করেছি, নতুন ফ্ল্যাট, তার যা যা লাগবে সব কিছু ব্যবস্থা সে তার মতো করে বেছে নিয়েছে, আমি সাথ দিয়েছি, সব সাজানো হয়ে গেছে। আজকেই মালপত্র সন্ধ্যাবেলায় ঢুকে যাবে, সেটাও দাঁড়িয়ে সাজিয়ে দেব। তারপরে কালকেই 3টের ফ্লাইট ধরে আমি কলকাতায়। কাল থেকে আমার একা জীবন। দেখা যাক কতটা টানতে পারি। তা যাই হোক, একটা ছোটবেলার কথা ইদানিং প্রায় মনে পড়ে, ভুলেই ছিলাম বহুদিন। একদিন, এখন মাঝে মধ্যে কী হয়, রাত্রিবেলার ঘুমটা একটু ডিস্টার্ব হয়। একদিন ওই হালকা পাতলা ঘুম হলে না স্বপ্নেরা ভিড় করে। তো একদিন আচমকা আমি দেখছি, আমি সেই ছোট আমি মাঠ পেরিয়ে কারোর পিছনে যাচ্ছিলাম, আচমকা সেই লোকটা ঘুরে দাঁড়ালো, কাঁধে একটা ঝোলা, মাথায় একটা পাগড়ি। আমি দেখেই চিনতে পারলাম, আরে এই লোকটা, সেই লোকটা, এই লোকটা তো সেই লোকটা বাটানগরে, যাকে আমরা ভগবান বলতাম। ভগবান ছিল বাটানগরের এক ভিখিরি, যার কাঁধে একটা ঝোলা থাকতো। দিদি, মা সবাই ভয় দেখাতো। দুপুরবেলা ঘুরলে ওই ভগবান কিন্তু ওর ঝোলাতে ছেলেপুলেকে ভরে নিয়ে চলে যায়। হ্যাঁ, আমরা দুষ্টুমি করলে, ভগবান ভিক্ষা চাইতে আসলে ভগবানকে বলতে, একে ধরে নিয়ে যাও তো। তা আমরা ভগবানকে দেখলেই ভয় পেয়ে যেতাম, খুব এড়িয়ে এড়িয়ে চলতাম। তবে আমি বরাবরই একটু সাহসী বেশি ছিলাম। তো সেই ভগবান আমার দিকে ঘুরে তাকিয়ে হঠাৎ দাঁত বার করে বলছে আমায়, হ্যাঁ, ভগবান সব দেখতে পারে। কোন ভগবান বলছে? যে ভগবান অন্ধ। আমরা সবাই জানতাম ভগবান অন্ধ। এটা তো আমার স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটা এলো কোত্থেকে? এর একটা বাস্তব রূপ আমার শৈশবে ঘটেছিল। এক দুপুরবেলা ফাঁকা মাঠ দিয়ে আমি দেখছি ভগবান তার লাঠিটা ঠুকতে 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 ঠুকতে, কাঁধে ঝোলা নিয়ে, মাথায় পাগড়ি, হ্যাঁ, ছেঁড়া জামা কাপড়, আমাদের সামনের খেলার মাঠটা পেরিয়ে বড় রাস্তা পেরিয়ে আবার খেলার মাঠ, আবার সব কোয়ার্টার। বাটাটা এরকম সুন্দরভাবেই সাজানো ছিল। আর বড় রাস্তার দু ধারে ছিল বড় বড় কৃষ্ণচূড়া গাছ। তা আমি আমার কোয়ার্টারের রাস্তা থেকে দেখছি, বড় রাস্তার দিকে এগোচ্ছে মাঠ পেরিয়ে ভগবান, এবং পরের মাঠটা পেরিয়ে ওই কোয়ার্টারের পাশ দিয়ে ও দূরে কোথাও একটা চলে যেত। অতটা দূর আমরা যেতাম না, আমি খুব একটা যেতাম না, আমাদের কাছে ওটা অনেক দূর, হ্যাঁ, অনেকটা ওই আমার পৃথিবীর বাইরে, হ্যাঁ, এরকম কি। তাই যাই হোক, তখন হয়তো আমার বয়স ওই, বাবা তখনও বেঁচে আছে, তার মানে বছর 7 হবে। তা বছর 6-7 ওই ছেলেটা কি করলো দেখি তো, সবাই বলে ভগবান আসলে দেখতে পায়, ভগবান এই চোখটা এরম করে অন্ধ হওয়ার ভান করে, হ্যাঁ।
আমি মাঝে মধ্যে ভগবানের চোখের দিকে দেখেছি, যখন মা ভেক্কে দাও বলে এরকম করতো চোখটা করে, কারণ আমি বুঝতে পারতাম চোখটা যেন পিট 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 করছে, কিন্তু ও বলতো, ওকে বলতো এই ভগবান তুমি দেখতে পাবো বলেও লাঠি দিয়ে মারতে যেত। ঠিক আছে, এবং ও সবসময় করতো যেন ওর চোখে দেখতে পায় না। হতে পারে, হয়তো আমি ভুল ভাবছি, চোখে সত্যি দেখতে পায় না, কিন্তু আসল মজাটা লুকিয়ে রয়েছে কোথায়, সেই দুপুরবেলায় একটা ঘটনা ঘটে গেল। আমি ভগবানের পিছু পিছু ফলো করলাম আর দেখলাম মাঠ পেরোনোর সময়, কারণ আমার বর্দি একবার বলেছিল ও যেই ফাঁকা দেখে তখন আবার ওর চোখ স্বাভাবিক করে হেঁটে যায়, তাই আমি ওর পেছন পেছন আস্তে 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 করে যাচ্ছি, আর ওকে দেখছি ওর চোখটা কখন খুলবে, ও সামনে দিয়ে এমন করে দেখছি, দেখলেই আমি বলবো এই তুমি তো দেখতে পাও। বিশ্বাস করুন, যেই বড় রাস্তাটা ক্রস করে ওই পরের মাঠটায় ঢুকলো, সে মাঠের কিছুটা যাবার পরেই আমি যেই ওর সামনে পিছন দিয়ে গিয়ে ওর সামনেটা দেখবার চেষ্টা করেছি, ও স্যাট করে দাঁড়িয়ে পড়ে ও দ্রুত আমার দিকে ঘুরলো এবং পরিষ্কার তাকিয়ে হা 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 করে হাসলো, আর হেসে আমাকে বলল, ভগবান সব দেখতে পায়। বলি চোখটাকে আবার চাক করে বন্ধ করে দিয়ে বলতে 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 চলে গেল। আমি ওই যে ভয় পেয়ে গেলাম না, ভয় পেয়ে দে ছুট। সেই বহু বছর আগের শৈশবের এই ঘটনাটা এই কিছুদিন আগে, 1 বছরও হয়, হঠাৎ স্বপ্নে ফিরে এলো এবং দেখলাম সেই ভগবান আমার দিকে তাকিয়ে বলছে, ভগবান সব দেখতে পায়। কেন জানি মনে হয় ইদানিং, কেন দেখলাম এই স্বপ্নটা? এটা কি কোনো মেসেজ? কিছু কি আমার সময় আমাকে বলতে চাইছে? অনেক দুঃখ তো আমার আছে, অনেক কষ্ট তো আমার আছে, অনেক লড়াইয়ে বাধ্য হয়ে কম্প্রোমাইজ করে হেরে যাওয়া আমার আছে। ভগবান সব দেখতে পান। দেখে উনি কি করবেন বন্ধুরা? আমার স্বর্গবাসটা খুব সুন্দর করে দেবেন জানি না, বাট ইটস সো ড্রামাটিক। আমার খুব ইচ্ছে আমার আগামী যদি কোনো ছবি বানাই, সেই ছবিতে এরকম একটা দৃশ্য ঢোকাবো। আসলে জীবন থেকেই না ছোট ছোট দৃশ্য তারা এসে মাঝে মধ্যে ধাক্কা মারে, তারা আমাকে ঘিরে রাখে, তারা আমাকে ঘিরে নাচতে থাকে। লাইফ ইজ আ বিউটিফুল জার্নি, অসাধারণ জার্নি। জীবনে আমি প্রচুর দুঃখ পেয়েছি, কিন্তু সেই প্রতিটা দুঃখ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি এখনো অতটা সাহসী হয়ে উঠতে পারিনি, তাই সব কিছু খুলে বলতে পারছি না। যেদিনকে পারবো সেদিনকে নিশ্চয়ই বলবো। তবে একটা কথা আপনাকে বলি, আমি বলছিলাম না অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কিছুদিন শিক্ষা গ্রহণ করেছিলাম, নাট্য শিক্ষা। তারপরে আমাদের দুর্গাপুজোর ছুটি পড়ে গেল, কথা ছিল ছুটির পর ওনার কাছে একবার যাব আমি, উনিই বলেছিলেন দেখা করো, কিন্তু হলো না। ওই পুজোরই নবমীর দিনে উনি চলে গেলেন। কপাল, কি করা যাবে। তা উনি আমাকে শেষ দিনে একটা ঘটনা ঘটেছিল, সবাইকে জিজ্ঞেস করছে যে তুমি তোমার জীবনে সবচেয়ে ভালো অথবা সবচেয়ে খারাপ এরকম একটা মুহূর্ত আমাকে বলো। একের চেয়ে না একটা কথা বলছে।
কোনোটার মধ্যে দিয়ে সত্যি আমরা সে যখন বলছে কিছু ছবি পাচ্ছি, আবার কোনোটার মধ্যে কোনো খুব একটা ছবি পাচ্ছি না। এই করতে করতে আমার কাছে আসলে আমাকে বললেন তুমি বলো। আমি বুঝে পাচ্ছি না আমি কি বলবো। হঠাৎ আমার মনে হলো যে আমি এই কথাটা বলি। আমার আকাশ জোড়া দুটো ঠোঁট, আর সেই দুটো ঠোঁটের উপর জ্বলন্ত একটা পাটকাঠি। উনি শুনে আঁতকে উঠলেন, বলে কি এদিকে এসো, এদিকে এসো। এটা কোন সাহিত্য উপন্যাস অথবা কবিতা থেকে তুমি বললে? হ্যাঁ, ঠোঁটের উপর জ্বলন্ত পাটকাঠির টুকরো মানে কোন কবিতার লাইন, কোন উপন্যাস পড়ে তুমি এই শব্দটা পেয়েছো? আমি তো জীবন থেকে বলতে বলেছি। ওনার ডিমান্ড ছিল যে আমরা যে কথাগুলো বলবো সেগুলো যদি আমাদের জীবনের হয় তাহলে ভিজুয়ালস পাওয়া যাবে, আমরা ভিজুয়ালস পাব, শব্দ থেকে ভিজুয়ালস এসে আমাদের ধাক্কা মারবে। আমি বললাম আমি একটা ভিজুয়াল দিয়েছি, এটা আমার এই ভিজুয়ালটা শব্দ দিয়ে আপনাকে দিয়েছি, আপনি কি ভিজুয়ালটা পেয়েছেন? উনি বললেন হ্যাঁ পেয়েছি, কিন্তু এটা তুমি কোত্থেকে নিয়েছো? এটা তো তোমার নয়। আমি বললাম না, এটা আমার। উনি বললেন তোমার মানে? আমি বললাম এটা আমার জীবনের। আমার বাবা যখন মারা যান, আমরা তো 5 ভাই, তাই হিন্দু ধর্মের নিয়ম অনুসারে বড় একদম ছোট এই দুজনে মুখাগ্নি করলেই হবে। তা আমার বড় ভাই মুখাগ্নির পর একেবারে ছোটকে ডাকলেন। আমার ছোট ভাইও ছিল, সে আমার তখন 10 বছর বয়স হলে তার বয়স 7 বছর, সে 3 বছরের ছোট। তা সে ঘুমিয়ে পড়েছে আমার জামাইবাবুর কোলে। তা তখন যিনি পুরোহিত ছিলেন, মানে যেখানে ওই অনুষ্ঠানটা করছেন কি আর শ্মশানে, তিনি তখন বললেন ও ঠিক আছে, ওর পরের জন কে আছে? তা আমি তখন সামনেই ঘুরছিলাম, একজন দেখিয়ে দিল, বলে এই তো হাত ধরে নিয়ে চলে আসলো, বাবা তুমি এই পাটকাঠিটা ধরো তো, ধরে আগুনটা লাগালো, লাগিয়ে আমাকে টেনে নিয়ে যেতে গেল। আমি যেতে চাইছি না, কেননা শুয়ে রয়েছে তো বাবা, এবং টেনে নিয়ে গিয়ে যখন মুখাগ্নি করানোর জন্য ওই পাটকাঠিটা মুখে এরকম করে ঠেকিয়ে পাটকাঠি সরিয়ে নিলাম, আমি ছিটকে দেখলাম একটা টুকরো বাবার ঠোঁটের উপর পড়ে রয়েছে এবং গঙ্গার হাওয়ায় সেই টুকরোটা জল করে জ্বলছে। আমার মনে হলো মানুষটার তো ঠোঁট পুড়ে যাচ্ছে। আমি ওই ভয়ে আর্তনাদ করে চিৎকার করলাম। মানে মরে গেছেন মানুষটা, মরা এইসবের সেন্স নেই আমার কাছে, মানে আজকে আমি রিয়ালাইজ করতে পারি। তা যাই হোক, এই কথাটা যখন আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে বললাম, উনি শুনে না কীরকম একটা হয়ে গেলেন, আমাদের বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বললেন ঠিক আছে বসো। তারপর ঘটনার পরিপ্রেক্ষিতে ক্লাস শেষ, সবাই চলে গেছে, আমিও উঠে চলে যাচ্ছি। উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন তুমি যাবে না, বাকিটা সব চলে যাও। উনি যেখানে ওয়ার্কশপ করাচ্ছিলেন সেই ভদ্রলোকে বাড়িতে বললেন যে আমাকে একটু কড়া কফি খাওয়া, ব্ল্যাক কফি, আর এই দরজাটা এখন বন্ধ থাক, ওর সাথে আমি একটু কথা বলবো। তো আমার সাথে বিভিন্ন কথা বলতে বলতে লাস্টে বললেন তুমি সাহিত্য উপন্যাস পড়ো? আমি বললাম হ্যাঁ। নাটক পড়ো? হ্যাঁ। কবিতা পড়ো? আমি খুব কম, তবে পড়ি। উনি বললেন শোনো, এমন কোনো উপন্যাস, এমন কোনো সাহিত্য দেখেছো যেখানে সাহিত্যিক বা ঔপন্যাসিক তার যে হিরো, সেই হিরোকে কোনো দুঃখ দেয়নি? বললাম না। তাহলে সেই হিরোকে প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড অত্যাচার করেছেন। তোমার পড়া কোনো উপন্যাসী মুহূর্তে খেয়াল করছে? তার শব্দ আমি তখন শেষ করেছি, হ্যাঁ, বেশি দিন হয়নি। এবং আমার প্রিয় চরিত্র, যার ফলে আমি কোনো নাম বললে ওই নামটাই প্রথমে বলি, অনিমেষ। আপনারা বুঝে গেছেন যারা জানেন, সমরেশ মজুমদারের কালবেলা। তা যেই কালবেলার কথা বললাম, উনি তখন বললেন তোমার কি মনে হয় অনিমেষ যে প্রোটাগনিস্ট ওই উপন্যাসের, তার খুব আনন্দের উল্লাসের জীবন ছিল না অত্যাচারের জীবন? আমি বললাম অত্যাচারের জীবন, কষ্টের জীবন, দুঃখের জীবন। কিন্তু উনি
সমরেশ মজুমদারের প্রিয় প্রিয় একটি চরিত্র, তাই নয় কি? আমি বললাম হ্যাঁ। ব্যাস, শোনো, আমরা কোত্থেকে এসছি, কিভাবে এসছি, সেই সব বৈজ্ঞানিক চিন্তাভাবনা করে লাভ নেই। ট্রাই টু থিঙ্ক। এই পৃথিবী একটা মঞ্চ এবং আমরা এক একটা চরিত্রে প্লে করতে এসেছি। তা আমাদের চরিত্র যিনি সৃষ্টি করেছেন তার একটি স্পেশাল চরিত্র তুমি বলেই না তোমাকে এই দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে ক্রস করতে হচ্ছে। তা তুমি যদি খুব বেশি দুঃখ কখনো পাও, দুঃখ করে তোমার ঈশ্বরকে গালি দিও না, তোমার স্রষ্টাকে গালি দিও না। সবার আড়ালে একবার আকাশের দিকে, তার দিকে তাকিয়ে বলবে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। যাও। আর শোনো, যদি আমার থিয়েটারে তুমি অভিনয় করতে চাও তাহলে পুজোর ছুটির পরে একবার দেখা করবে। ঠিকানা, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সব ওরা দিয়ে দেবে, আমি বলে যাব। যাও। আমি সেদিন চলে এসেছিলাম আনন্দে, লাফাতে লাফাতে বাসে উঠেছি, কেননা পুজোর পর ওনার ঠিকানায় আমি পৌঁছে যাব। আমি যে প্রতিষ্ঠানটায় এই ওয়ার্কশপটা করেছিলাম সেই প্রতিষ্ঠানের কর্ণধার যিনি, তার কাছ থেকে আমি অ্যাড্রেস নিয়ে নেব কোথায় যেতে হবে। ছোটো ছেলে, কম বয়স তখন আমার। তা যাই হোক, এই আনন্দে বাড়ি ফিরলাম, কিন্তু আনন্দ তো নিরানন্দ হয়ে গেল। যাই হোক, তারপর থেকে এই কথাটা মাঝে মধ্যে মাথায় এসছে, কিন্তু তখন ওই মুহূর্তে অত খুব একটা পাত্তা দিই। কিন্তু জীবনে যত ঘা খেতে খেতে গেছি, আমার বারবার স্যারই বলবো, যেহেতু ওনার কাছেও আমি শিক্ষা গ্রহণ করেছিলাম, স্যারের এই কথাটা আমার কানের সামনে যেন উনি বারবার বলেছেন, আর বারবার আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। এই যে একা হয়ে গেলাম, কাল থেকে একবারে নতুন জীবন। দুঃখ হচ্ছে, ভেবে পাচ্ছি না কীভাবে সব কিছু করবো, কিন্তু ওই যে বললাম, জীবন সব শেখায়। আমি এক সময় ভাবি, আচ্ছা আমাকে সময় এইভাবে কেন একটু একটু করে একা করে দিল? আমি তো কাউকে জীবনে কেন তো আঘাত দিইনি, কেন তো কোনো জীবন, কোনো সম্পর্ক ছিন্ন করে দিইনি, তাদের একা করে দিইনি, তাহলে আমায় কেন দিলে? না, আমি বলবো না, এক সময় মনে হয় আমি বলি, কিন্তু ওই যে স্যারের কথাটা কানের সামনে বাজে, আমাকে শিখিয়েছে সময় ঈশ্বরকে বলতে থ্যাংক ইউ। আই রিয়েলাইজ দ্যাট আই অ্যাম এক্সেপশনাল। আমি তোমার একটা বিশেষ চরিত্র, এবং সবাইকে তো এই বিশেষ চরিত্রের দায়িত্ব তুমি দাওনি, আমাকে দিয়েছ, এর জন্য তোমাকে ধন্যবাদ। দেখুন, জীবন অনেক কিছু শেখাতে শেখাতে আসে। আমার মনে হয় আপনার শৈশব থেকে একটু একটু করে কৈশোর, যৌবন, কোথায় আপনি দাঁড়িয়ে আছেন আমি জানি না, যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, জীবনের পিছু এই বিভিন্ন ঘটনাগুলো ভাবলে দেখবেন তার থেকে অনেক কিছু শিক্ষা আপনার শিক্ষাগুরু এই সময় আপনাকে দিয়েছে। আপনি সেগুলোকে আঁকড়ে ধরে যদি এগিয়ে যান, আপনার ভালোই হবে। যাই হোক, কালকে আবার দেখা হবে। ব্যাঙ্গালোরে আজ আমার শেষ দিন, এই ঘরে, এই হোটেলের এই রুমে, আজই শেষ রজনী। ভালো থাকবেন।
যদি বেঁচে থাকি, সময় যদি বাঁচিয়ে রাখে, কালকের পর আবার দেখা হবে। ভালো থাকবেন।